হ্যালো স্টুডেন্টস, পলিটিক্যাল সায়েন্সের আজকে আলোচ্য বিষয় ঠান্ডা লড়াইয়ের উত্তর দুনিয়া। তো এটা হলো পলিটিক্যাল সায়েন্সের একটা টপিক। তো বলি যে ঠান্ডা লড়াই যেমন একদিনে হঠাৎ থেমে যায়নি, তেমনি ঠান্ডা লড়াই মুক্ত দুনিয়ার উদ্ভবেও একদিনে কিন্তু ঘটেনি। এটা একটা দীর্ঘদিনের প্রক্রিয়া। ঠান্ডা লড়াই প্রচলিত অর্থে কোনো ঘোষিত যুদ্ধ কিন্তু ছিল না। সোভিয়েত ইউনিয়নের পতন এবং সমাজতান্ত্রিক ও দুনিয়ার অস্তিত্বের সংকট কাটিয়ে 1990 সালের প্রথম থেকেই যে একটা পরিবর্তন দেখা যাচ্ছিল, সেই নতুন পরিবর্তিত বিশ্ব ব্যবস্থা দেখতে পাওয়া যায় তার কিছু চারিত্রিক বৈশিষ্ট্যও রয়েছে। দ্বিমেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা বর্তমানে হয়ে পড়েছে সামরিক ও রাজনৈতিক মানদণ্ডের নিরিখে একমেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা। দীর্ঘদিন বৈপ্লবিক সমাজতন্ত্রের পথে চলতে থাকা দেশ সোভিয়েত ইউনিয়ন আন্তর্জাতিক রাজনীতির আঙিনায় ক্ষমতার লড়াই করলেও 80-র দশকের শেষ ভাগে ক্ষমতার শিথিলতা কিন্তু লক্ষ্য করা যায়। সোভিয়েত ইউনিয়নের অভ্যন্তরীণ নীতির পরিবর্তনের পেছনে কিন্তু মূলত দায়ী। 1985 সালের সময়ে সোভিয়েত ইউনিয়নের নেতা ছিলেন কিন্তু গর্বাচভ। এই গর্বাচভ পেরিস্ট্রয়িকা ও গ্লাসনস্ট নামক দুটো নীতি কিন্তু গ্রহণ করেছিলেন। এই গ্রহণ করে দুটো নীতি কিন্তু গ্রহণ করে উদারীকরণের পথে হাঁটতে শুরু করেন। এর ফলে জাতীয়করণ নীতির ওপর প্রতিষ্ঠিত অর্থনীতি কিন্তু ভেঙে পড়েছিল, কারণ আন্তর্জাতিক আর্থিক নীতির সাথে সেটা সামঞ্জস্য সেরকম হয়ে ওঠেনি, অর্থাৎ সামঞ্জস্যহীন হয়ে পড়েছিল। এর মধ্যেই সমগ্র বিশ্বে শুরু হয়ে গেছিল উদারীকরণ, বেসরকারীকরণ এবং বিশ্বায়নের ব্যাপক প্রভাব। তো 1990 সালের মাঝামাঝি সরকারিভাবে ঠান্ডা লড়াইয়ের অবসান হলেও নতুন পরিস্থিতিতে বিশ্ব রাজনীতিতে একটা গতিপথ কী হতে পারে সে বিষয়ে কিন্তু কোনো ধারণা ছিল না। এই পরিস্থিতিতেই মার্কিন যুক্তরাষ্ট্র কোন পথে এগোবে রাষ্ট্রপতি বুশের প্রকল্প থেকে কিন্তু অনুমান করা যায়। যেমন বাজারমুখী প্রতিযোগিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, মানবাধিকার সংরক্ষণ, সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং তৃতীয় বিশ্বের অনুন্নত এবং উন্নয়নশীল রাষ্ট্রসমূহের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্কের উন্নতি সাধন ইত্যাদি আমেরিকার পররাষ্ট্রনীতির মূল লক্ষ্যবস্তু হিসেবে ধরা হয়। এক্ষেত্রে কিন্তু গণতন্ত্রের পুনরুজ্জীবনে দেশকে কতটা উৎসাহ ও সাহায্যদান করা হবে সেটা নির্ভর করবে মার্কিন জাতীয় স্বার্থের দিক থেকে দেশটির গুরুত্বের উপর। তো আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ বা মূল্যবোধের যে জায়গাটি স্বতন্ত্রভাবে চিহ্নিত হয়েছিল ঠান্ডা লড়াইয়ের সময়, সেই জায়গাটি দখল নিচ্ছে কিন্তু অর্থনীতি নামক একটা পুঁজিবাদী ব্যবস্থা। আর তখন থেকে কিন্তু বিশ্ব ব্যবস্থার অনেক বড় সিদ্ধান্ত গ্রহণের দায়ভার শুধুমাত্র রাষ্ট্রের নয়, সেগুলো নির্ধারিত হবে বেসরকারি বিভিন্ন বহুজাতিক সংস্থার লাভ ক্ষতির হিসাব অনুসারে। আর এছাড়াও যে এক্ষেত্রে এই বৈশিষ্ট্য হিসেবে বেশ কিছু কথা বলা যায় যে পরমাণু অস্ত্রের প্রসারের ক্ষেত্রে পরমাণু শক্তি আছে, অথচ পরমাণু শক্তিধর হিসাবে সেটা স্বীকৃত নয়। এমন দেশগুলোকে দায়ী করে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স এই সমস্ত দেশ গোপনে পরমাণু অস্ত্র পরীক্ষাগুলোকে চালাচ্ছিল বারে। তাই গোপনে অনেক দেশকে পরমাণু অস্ত্রের জ্বালানি ও প্রযুক্তি সরবরাহ করেছে এবং সেটাকে করেও চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন পাকিস্তানকে গোপনে পরমাণু প্রযুক্তি সরবরাহ করছে, এরকম অভিযোগ উঠেছে বহুবার। ভারত 1998 সালে রাজস্থানের পোখরানে দ্বিতীয়বারের মতো পরমাণু বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটায়। এর ফলে আমেরিকা, ফ্রান্স, ইংল্যান্ড ও জাপান সহ অনেক দেশ ভারতের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। আর এই বৈশিষ্ট্য হিসেবে বলা যায় যে ইউরোপ, আমেরিকার বাইরে তৃতীয় বিশ্বের দেশগুলোতে ঠান্ডা লড়াইয়ের পরবর্তী পরিস্থিতির প্রতিফলন চোখে পড়ছিল। এই সমস্ত দেশ এতদিন হয় পশ্চিম শিবির, নয়তো সমাজতন্ত্রী শিবির অথবা অবস্থা বিশেষ উভয় উৎস থেকেই সাহায্য সমর্থন আদায় করে এসেছে। এখন তাদের একমাত্র ভরসা উন্নত পুঁজিবাদী দেশগুলো। সুতরাং পশ্চিমী সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তাদের যে কণ্ঠস্বর এক সময় শোনা যেত, সেটা কিন্তু ধীরে ধীরে কিন্তু দুর্বল হতে থাকে। আর বিশ্বায়নের প্রবল স্রোতের সামনে তাদের জাতীয়তাবাদী প্রতিরোধও দুর্বল হয়ে পড়েছে। তৃতীয় বিশ্ব থেকে গত শতকের নয়া অর্থব্যবস্থা, নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার, এটাকে বলতো NIEO, নিউ সম্বন্ধে আর কোনো কোলাহল কিন্তু শোনা যায়নি। আর এছাড়াও বলতে পারি যে এশিয়াতে উদীয়মান শক্তি
চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র কূটনৈতিক বিশেষ সম্পর্ক ও বাণিজ্যিক লেনদেন এক ধরনের স্বস্তির কারণ হলেও মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের অভিসন্ধি সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত হতে পারছে না, কারণ ওই বিশেষ সম্পর্কের প্রেক্ষিতে ছিল সোভিয়েত বিরোধিতা। সোভিয়েত পতনের পর চীন এখানকার এখনকার রাশিয়ার সঙ্গে স্বাভাবিক সম্পর্কে কিন্তু আবদ্ধ ছিল। আর অন্যদিকে অতি বৃহৎ এই দেশ দ্রুত অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সঙ্গে আধুনিক সামরিক ক্ষমতা অর্জন করে চলেছে অতি দ্রুততার সঙ্গে। প্রশান্ত মহাসাগরীয় বলের এক অত্যন্ত সংবেদনশীল অংশে অবস্থান এবং সমুদ্রপথে বিস্তীর্ণ যোগাযোগ চীনকে ভূ রাজনৈতিক প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ করে চলেছে। আর এছাড়াও বলতে পারি যে ধর্মীয় মৌলবাদ ও মতাদর্শ ভিত্তিক সন্ত্রাসবাদ আন্তর্জাতিক রূপ লাভ করেছে বর্তমান বিশ্বে। ইসলামিক অনুশাসন প্রতিষ্ঠার দাবিতেও মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য পাশ্চাত্য আধুনিক সংস্কৃতির ধ্বংসের দাবিতে সন্ত্রাসবাদ শুরু হয়েছে। আল কায়েদা একটা ইসলামিক সন্ত্রাসবাদী গোষ্ঠী, যার শাখা রয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমনে একদিকে যেমন ভারত মার্কিন ওয়ার্কিং গ্রুপ তৈরি করেছে, পাশাপাশি সন্ত্রাসবাদ বিষয়ে জিরো টলারেন্স নীতি গৃহীত হয়েছে আন্তর্জাতিক মহলে। সুতরাং বর্তমান বিশ্ব ব্যবস্থায় প্রতিটি জাতি রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে সন্ত্রাসের প্রভাবে। আর এছাড়াও বলতে পারি বিশ্বায়নের প্রভাব পড়েছে তৃতীয় বিশ্বের দেশগুলোতে। তথ্য প্রযুক্তির মাধ্যমে বিশ্বায়নের সুফল যেমন ভোগ করছে বিভিন্ন দেশ, পাশাপাশি ভোগবাদী সংস্কৃতি ও অনিশ্চিত পরনির্ভরশীল অর্থনীতির জন্ম হয়েছে এর ফলে। আর এছাড়াও বলতে পারি মার্কিন রাষ্ট্রপতি সিনিয়র বুশ একদিকে আন্তর্জাতিক ব্যবস্থাকে বর্ণনা করেছেন একটা নতুন বিশ্ব ব্যবস্থা হিসেবে, যেটা স্থিতিশীল বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। আর 1990 সালের সেপ্টেম্বরে বুশ প্রতিশ্রুতি দেন যে একটা নয়া বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে মার্কিন যুক্তরাষ্ট্র খুবই সচেষ্ট, যা প্রতিষ্ঠিত হবে সহযোগিতার ভিত্তিতে। তো এই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয়। এক্ষেত্রে এটি তোমরা একটু ভালোভাবে বুঝবে। তো সেটা হলো ঠান্ডা লড়াইয়ের উত্তর দুনিয়া। এটা পলিটিক্যাল সায়েন্সের একটা টপিক। এমএ ক্লাসদের খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন।